পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্ম। এই ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্ম অর্থাৎ পিএম কিষাণ স্কিমে আবেদন করেছিলেন, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করেছেন, টাকা পাচ্ছেন, এই ধরনের কৃষকদের মধ্যে কোন কৃষকদের এই ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্মটি জমা করতে হবে। মানে 2024 সাল অনুযায়ী, এই সময় অনুযায়ী এই ফর্মটি প্রতিটি কৃষি দপ্তর অফিসে জমা হচ্ছে, ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্ম। এই ফর্মটি কোন কৃষকদের জমা করতে হবে, মানে পিএম কিষাণ স্কিমে আবেদন করেছিলেন, টাকা পাচ্ছেন, এই সকল কৃষকদের মধ্যে কোন কৃষকদের এই ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্মটি জমা করতে হবে। এই ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্মটির মানে হচ্ছে কৃষকদের যোগ্যতা যাচাইয়ের ফর্ম। এই কৃষকদের যোগ্যতা যাচাই বলতে কি বোঝাতে চাইছে, অর্থাৎ আমরা জানি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের কয়েকটি রুলস আছে, সেই রুলসগুলোর মধ্যে কোন রুলসগুলো মানলে এই ভেরিফিকেশন ফর্মটি জমা করতে হবে না এবং কোন রুলসগুলো ফলো না করলে এই ভেরিফিকেশন ফর্মটি আপনাকে জমা করতে হবে। অর্থাৎ এই ভেরিফিকেশন ফর্মের মাধ্যমেই আপনার অর্থাৎ কৃষকদের একজন কৃষকের যোগ্যতা যাচাই হবে। এই ভেরিফিকেশন ফর্মটি কিভাবে আপনি সংগ্রহ করবেন, কোথা থেকে সংগ্রহ করবেন, ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং এর সাথে কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং এই ভেরিফিকেশন ফর্মটি কাদের জমা করতে হবে, এই প্রতিটি বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি। তাই ভিডিওটিতে যখন আপনি প্রবেশ করেছেন স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই বুঝতে পারবেন এই ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্মটি কেন জমা করতে হবে, কিসের জন্য জমা করতে হবে, কোন কোন ডকুমেন্টস সাবমিট করবেন, এই প্রতিটি বিষয়ে আলোচনা করব। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল, আমার মা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করছি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্ম সম্বন্ধে। অর্থাৎ 2024 সালের এই মুহূর্ত অনুযায়ী এই ফর্মটি প্রতিটি কৃষি দপ্তর অফিসে জমা করতে হচ্ছে। এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের কয়েকটি রুলস আমি আলোচনা করে নিই। সেই রুলসগুলো জানলেই আমরা এই ভেরিফিকেশন ফর্মটি কাদের জমা করতে হবে অনেকটা বোঝাতে আমার সুবিধা হবে এবং আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এই ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্ম মানে কৃষকদের যোগ্যতা যাচাইয়ের ফর্ম। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের কয়েকটি রুলস আছে, রুলসগুলো যদি আমি একে একে কয়েকটি বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ফার্স্ট রুল একটাই আসে, সেটি হচ্ছে কোনো কৃষক অর্থাৎ স্বামী স্ত্রী দুজন আছেন এবং তেনাদের দুজনের নামেই জমি আছে, এমন ধরনের কৃষক নতুন করে এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের দুজন একই কৃষক অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে দুজন আবেদন করে এর অর্থটি পাবেন না। অর্থাৎ যে কোনো একজন এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে পারবেন, স্বামী পেলে স্ত্রী পাবেন না, স্ত্রী পেলে স্বামী পাবেন না। অর্থাৎ আমি বলতে চাইছি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজনই এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকাটি পাবেন। এই একটি রুলস গেল। দ্বিতীয় রুলসটি আমি আলোচনা করি। দ্বিতীয় রুলসটি হচ্ছে এরকম যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে চাইছেন বা করেছেন এরকম কৃষক অর্থাৎ করতে চাইছেন এমন কৃষকদের মধ্যে কোনো কৃষক যদি ইনকাম ট্যাক্স পে করে থাকেন, অর্থাৎ প্রতি বছর আয়কর প্রদান করতে হয়, সেই সকল কৃষকরা কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের যোগ্য নন। অর্থাৎ এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের যোগ্য সেই সকল কৃষক, যে সকল কৃষক সাধারণ কৃষক অর্থাৎ ইনকাম ট্যাক্স দিতে হয় না, এমন ধরনের কৃষকরাই কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের আবেদন করতে পারেন। তাহলে আমরা দুটো রুলস জানলাম, একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো একজন এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে পারবেন এবং এই নিয়মটি রিসেন্টলি চালু হয়েছে, কিন্তু যখন প্রথম এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমটি আবেদন শুরু হয়েছিল তখন কিন্তু এই নিয়মগুলি ছিল না, তখন কিন্তু স্বামী স্ত্রী দুজনেই আবেদন করতে পারতেন। অর্থাৎ ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্মের এখানে এই কলমটি উল্লেখ থাকে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো কৃষক যদি দুজন অর্থাৎ 2-1 বছরের মধ্যে আবেদন করেছেন, সেই কৃষকদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একজনই পাবেন, একজনের নামটি বাদ যাবে। আর আয়কর দিতে হয় না তেমন কৃষকই কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে পারেন। এছাড়া আরও কয়েকটি রুলস, যেমন হচ্ছে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, কোনো পেশাগত সংস্থার সঙ্গে যুক্ত এই রকম ধরনের ব্যক্তি যাদের ইনকাম ট্যাক্স দিতে হয় এবং তিনি উচ্চ পদাধিকারী ব্যক্তি, সেই সকল ব্যক্তিরাও এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদনের যোগ্য নন। এছাড়া যোগ্য নন বর্তমান মেয়র, প্রাক্তন মন্ত্রী বা বর্তমান মন্ত্রী, কোনো উচ্চ পদাধিকারী ব্যক্তি মানে সরকারি কোনো উচ্চ পদাধিকারী ব্যক্তি যিনি মোটা বেতন পান, সেই ধরনের ব্যক্তিরা এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের যোগ্য নন। তাহলে এই ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্মটি আমরা যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা করছি যে ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্মটিতে কী লেখা থাকে, এই যে আমি বললাম কয়েকটি স্টেপ বাই স্টেপ, আরও দু একটা বলে দিই তাহলে আর একটু ভালো আমাকে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে যেমন 4র্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত, মানে সরকারি কোনো গভর্নমেন্টের সার্ভিসম্যান, তিনি 4র্থ শ্রেণীর কর্মচারী, তিনি বাদে কোনো ব্যক্তি যদি পেনশন পান 10,000 টাকার ওপরে, 10,000 টাকার ওপরে কোনো ব্যক্তি পেনশন পেলে তিনি কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের যোগ্য নন।
এছাড়া আপনি কোনো ব্লকে আবেদন করেছেন বা আপনি আবার একটি অন্য ব্লকে গিয়ে আবেদন করছেন বা অন্য কোথাও আবেদন করেছেন আবার অন্য আরেকটি জায়গায় গিয়ে আবেদন করতে চাইছেন পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের জন্য, এইরকম করলেও কিন্তু আপনি এই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের যোগ্য নন। অর্থাৎ কি আপনি যে কোনো একটি জায়গায় আবেদন করতে পারবেন এবং সেই জায়গার মাধ্যমেই কিন্তু সেই ডকুমেন্ট সাবমিট করার মাধ্যমেই কিন্তু আপনি এই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে আবেদন করার যোগ্য। এছাড়া কোনো প্রাতিষ্ঠানিক জমির মালিক নয়, অর্থাৎ কি আপনি যে কোনো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের জমির মালিক নন, এইরকম ব্যক্তিরাও কিন্তু পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের আবেদনের যোগ্য নন। এই যে প্রতিকটি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করলাম যে কোন কোন নিয়ম সেই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের মানতে হবে, এই অর্থাৎ এই ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্মেও কিন্তু এই কলমগুলি উল্লেখ আছে যে আপনাকে ইয়েস অর নোতে উত্তর দিতে হবে। আপনি এই যে আমি নিয়মগুলো বললাম এই নিয়মগুলো লঙ্ঘন করছেন কিনা, যদি লঙ্ঘন করে থাকেন তো আপনাকে ইয়েস লিখতে হবে। অর্থাৎ ফর্মটি আপনি কিন্তু পাবেন আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে, কৃষি দপ্তর অফিসেই কিন্তু আপনি, অর্থাৎ কি এই যে পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের নেক্সট ইনস্টলমেন্টের টাকাটি এটি কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে পে হয়ে থাকে প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পে করার আগে একটি ভেরিফিকেশন হয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যাতে করে ফ্রেশ কৃষকরা এই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের আবেদনের ভিত্তিতে টাকাটি পেতে পারেন, যার ফলে কৃষকদের যাচাই পরীক্ষা নিরীক্ষা কাগজপত্র অর্থাৎ ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা যেতে পারে। অর্থাৎ এই যে ভেরিফিকেশন ফর্মটির জন্য প্রতিটি কৃষি দপ্তর অফিস থেকে কৃষক যাদের এইরকম ধরনের সমস্যা রয়েছে, সমস্যা অনেকগুলো আছে, রুলসগুলো যদি কোনো কৃষক লঙ্ঘন করে থাকেন সেই কৃষকদের তো ডাকছেই, এবং অন্য কৃষক দেখা গেল কি হয় তিনি পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে আবেদন করেছিলেন, অনেক দিন ধরে আবেদন করার ফলে টাকাও তিনি পাচ্ছেন, কিন্তু কৃষি দপ্তরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ কি তিনি যে একজন কেওয়াইসি যেটাকে বলা হয় তিনি সেটি করেননি, বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্কটি নেই। এই যে প্রতিটি বিষয়গুলো যাদের ডিসপ্যাচ অর্থাৎ কি মিসম্যাচ দেখা দিচ্ছে তাদেরকেই কিন্তু কৃষি দপ্তর অফিস থেকে এই ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্মের মাধ্যমে চিহ্নিত এবং যাচাইকরণ করা হচ্ছে। এই ভেরিফিকেশন ফর্মটি আপনি কৃষি দপ্তর অফিস থেকেই পাবেন। অর্থাৎ কি যে সকল কৃষকদের ফ্রেশ কৃষক কোনো সমস্যা নেই তাদের এই ফর্মটি জমা করার প্রয়োজন নেই, অর্থাৎ সেই সকল কৃষকদেরই চিহ্নিত করা হচ্ছে যে সকল কৃষকরা এই রকম ধরনের সমস্যা আছে তাদেরকেই কিন্তু অফিস থেকে ডেকে নেওয়া হচ্ছে এই যাচাইকরণের জন্য। এখন ঘটনা হচ্ছে এই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে যখন আপনি কোনো কৃষকের এইরকম ধরনের সমস্যা আছে এবং তিনাকে কৃষি অফিস থেকে ডেকেছে এবং ডাকার পরে যখন আপনার ওই ফর্মটি ভেরিফিকেশন হয় তখন কিন্তু অফিস থেকে এই ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্মটি দিয়ে দেয়, এবং তাতে প্রথমেই আপনার নামটি এবং তার নিচে আধার নম্বরটি আপনাকে উল্লেখ করতে হয়। এবং আপনি যদি এই রকম ধরনের যে রুলসগুলো বললাম সেই রুলসগুলো লঙ্ঘন করে থাকেন বা আপনার করা নেই, আপনি ফ্রেশ কৃষক, সেই কৃষকদের ইয়েস বা নোতে আপনাকে উত্তর করতে হয়। এগুলো দেওয়ার পরে আপনার ডকুমেন্টস হিসাবে লাগে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, এবং যদি হাজব্যান্ড কৃষক হয়ে থাকেন তাহলে ওয়াইফের আধার কার্ডটি এখানে লাগছে, যদি স্ত্রী আবেদন করে থাকেন সেক্ষেত্রে হাজব্যান্ডের আধার কার্ডটি এখানে লাগছে। মাথায় রাখবেন আমি যে ডকুমেন্টসগুলোর কথা বলছি, যে যদি কোনো হাজব্যান্ড এই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে আবেদনের করেছেন এবং তিনি এই ভেরিফিকেশন করছেন সেক্ষেত্রে এনার লাগছে ভোটার কার্ড, আধার কার্ড, জমির পর্চাটি এবং লাগছে ওয়াইফের আধার কার্ডটি, এবং চাইলে ব্যাংকের বইটি আপনি দিতে পারেন। এক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে কিন্তু একদম উল্টো, হাজব্যান্ডের আধার কার্ডটি লাগছে এবং ওই ডকুমেন্টসগুলোই লাগছে। এই ডকুমেন্টসগুলো আপনি অবশ্যই সাবমিট করবেন। তবে এক্ষেত্রে আমি বলে রাখি, আপনি যে ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্মের সাথে যে রেকর্ডটি আপনি জমা করছেন এই রেকর্ডটি অনেক সময় 5 বছর পুরনো রেকর্ড হওয়া চাই। মানে 5 বছর পুরনো বলতে এটা যেমন ধরুন এটা 2024 সালের অনুযায়ী 2019 সালের ফেব্রুয়ারি মাসের আগে পর্যন্ত কোনো কৃষকের রেকর্ড যদি তিনার নামে থেকে থাকে তবে কিন্তু তিনি এই পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের আবেদনের যোগ্য। মানে পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের এখনকার নতুন রুলস অনুযায়ী রেকর্ডের বয়স আপনাকে, অর্থাৎ অন্য কোনো কৃষক আবেদন করতে চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন রেকর্ড বের করেছেন এবং তিনি এই রেকর্ড দিয়ে পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে আবেদন করতে চাইছেন, তাহলে কিন্তু নতুন রেকর্ডে হচ্ছে না। আপনার রেকর্ডের বয়স হতে হবে 2024 সাল হিসাবে পুরনো 5 বছর, মানে 2019 সালের ফেব্রুয়ারি মাসের আগে পর্যন্ত আপনার রেকর্ড থাকতে হবে, তবেই আপনি পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে আবেদন করতে পারবেন। আর এই যে আপনি মনে করলেন যে আমি আমার পুরনো রেকর্ড আছে, তো আপনার পুরনো রেকর্ড আছে, আপনি পিএম কিষাণ সম্মাননিধি স্কিমে আবেদন করেছিলেন না, এখন করতে চাইছেন, কিন্তু রেকর্ডটি যেটি দিতে চাইছেন সেটি আপনি দিলেন এবং আপনার প্রতি কটি ডকুমেন্ট সাবমিট করলেন অফিসে গিয়ে আপনি অফলাইনে একটি ফর্ম নিলেন, আপনার নাম ঠিকানা বায়োডাটা লিখে জমা করে দিলেন, আপনার পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের আবেদনের যোগ্য হলেন না। এর কয়েকটি রুলস আছে, ছোট্ট সংক্ষেপে আমি বলে দিচ্ছি।
প্রথমে আপনার ডকুমেন্টসগুলো নিতে হবে, অফিসে যোগাযোগ করতে হবে, মানে কৃষি দপ্তর অফিসে। সেখান থেকে আপনাকে একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার এই ডকুমেন্টসগুলো ভেরিফাই হবে এবং অফিস থেকে সিল মেরে দেওয়া হবে, মানে মেরে দেয় যে এটা ভেরিফিকেশন হয়ে গেছে, আপনি এইবার পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের অনলাইন আবেদন করবেন এবং তারপরেই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে পারেন। ভেরিফিকেশনটি হলো, এই অনলাইন ভেরিফিকেশনটি হয় একটি ওয়েবসাইটের মাধ্যমে। এই একদমই নতুন বিষয়, আপনি যদি না জেনে থাকেন আমার কাছ থেকেই মনে হয় প্রথম শুনবেন যে এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের যে ডকুমেন্টসগুলো দিয়ে আপনি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে চাইছেন, এই ডকুমেন্টসগুলো ভেরিফাই হয়। ভেরিফাই হবে আপনার banglarbhumi.gov.in এই ওয়েবসাইট থেকে। আপনাকে করতে হবে না, অফিসই এই ভেরিফিকেশনটি করে নেবে এবং এই ভেরিফিকেশনটা হয়ে যাওয়ার পরে আপনাকে ডকুমেন্টস দিয়ে দেবে অফলাইন ফর্মের সাথে। আপনার অফলাইন ফর্মটাও লেখা থাকবে বায়োডাটা হিসাবে এবং ডকুমেন্টসগুলো থাকছে, এবং এরপরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরে আবার অফিসে গিয়ে জমা করতে হবে, করলে তবেই আপনার নামটি মানে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নামটি নথিভুক্ত হবে এবং তারপরে যে বছরে 3বার টাকাটি পাওয়া যায় 2000 করে 6000 টাকা আপনি পাবেন। এইভাবেই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো কৃষক যখন এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করবেন বা ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্মটিতে আবেদন করবেন, এগুলো তাকে মাথায় রাখতে হয়, এই টুকিটাকি বিষয়গুলো। তবে কঠিন কিছুই নয়। আমি যেহেতু ভিডিওটিতে অনেক ধরনের বিষয় আপনার সাথে আলোচনা করলাম, আপনি যদি ফ্রেশ কৃষক হন আপনার কোনো চিন্তা নেই, আপনি করতে পারেন। এবং রেকর্ডের বয়সটা আমি বললাম 5 বছর হতে হবে। প্রতি কটি বিষয় আজকে আপনাদের সামনে এই ফার্মার্স এলিজিবিলিটি ভেরিফিকেশন ফর্মের মাধ্যমে আলোচনা করলাম। আমি আমার চ্যানেলের ভিডিওগুলোতে আমি এই রকম ধরনের ইনফরমেটিভ তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে কী হয়, আপনাদের ভোগান্তি না হয়, হ্যারাসমেন্ট না হতে হয় এবং সঠিক সিদ্ধান্ত নিলেন এবং সঠিক ডকুমেন্ট সংগ্রহ করলেন, অফিসে গেলেন, কাজ করলেন, ভালো, মানে এই কাজটি ভালো হয় আর কি। ভিডিওগুলি আমার এই রকম ধরনেরই হয়, তাই ভিডিওটি একটু ভালো লাগলে, যদি একটু ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।